Hey everyone, welcome to Study IQ. Study IQ তে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। Study IQ তে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি বা ওয়েস্ট বেঙ্গলে আপকামিং যে বিভিন্ন এক্সাম গুলো যেখানে অ্যাসপিরেন্টরা তৈরি হচ্ছে সেটা স্টেট লেভেল হতে পারে বা ইউনিয়ন লেভেল হতে পারে, তার জন্য যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটাকে কভার করার আমরা চেষ্টা করছি। আজকে আমরা সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করব এবং সেপ্টেম্বর মাসে আজকে আমরা পার্ট 1 করব। দ্য কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাজ বিন ডিভাইডেড ইন টু পার্ট 1 এন্ড পার্ট 2। বাকি মান্থগুলো আমরা কভার আপ করে নেব। প্লিজ স্টে টিউনড এন্ড প্লিজ let me know your whatever the comment you want to put on the channel, তো আমরা তার জন্য ওয়েট করব। এবং তার সাথে সাথে যদি তুমি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করতে চাও তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম চ্যানেল এবং তাছাড়া আমাদের টুইটার হ্যান্ডেল @studyIQ তে তুমি ফলো করতে পারো। and don't forget to subscribe our YouTube channel where you are just watching this video. And now let's get started with the first question. প্রথম প্রশ্ন হচ্ছে ড্যাশ এবং ড্যাশ সৈকতগুলি কাঙ্ক্ষিত নীল পতাকা, নীল পতাকা মানে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশনস, এগুলো কোন কোন গুলো সেপ্টেম্বর মাসে এখানে নীল পতাকার বা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে? অপশন দেখো, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু, কেরালা এবং গোয়া, আর তামিলনাড়ু এবং পুডুচেরি। সো দ্য কোয়েশ্চেন ইজ ইন ইংলিশ। এখানে দুটো মিডিয়ামে আমরা এই পুরো ক্লাসটা করব। বেসিক্যালি আমাদের কন্টেন্ট দেওয়া থাকবে বেঙ্গলি এবং ইংলিশ দুটো মিডিয়ামে, অ্যান্ড দ্য টোটাল মিডিয়াম অফ দ্য ক্লাসেস উইল বি দ্য bilingual which is in Bengali and English in the both language. So here এখানটায় কোয়েশ্চেন হচ্ছে এটাই, ড্যাশ অ্যান্ড ড্যাশ বিচেস গেট দ্য coveted blue flag certification. দেখো ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সার্টিফিকেশন। বেসিক্যালি যদি মানে এটা বলা হয় যে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ইকো লেভেল থেকে যে ট্যাগ পাওয়া যায় সেটা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশনের মাধ্যমে পাওয়া যায়। এবং এখানে বলা হয় যে টোটাল আমাদের ইন্ডিয়াতে টোটাল এরকম ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে এমন টোটাল বিচের সংখ্যা ইন্ডিয়াতে কটা? 10টা। এবং এখানটায় কি টু বিচেস ইজ দেয়ার হুইচ হ্যাজ বিন গিভেন দিস ইয়ার, হুইচ ওয়ান ইজ অ্যাট একটা হচ্ছে কোভালাম যেটা হচ্ছে তামিলনাড়ু, আর হচ্ছে ইডেন যেটা পুডুচেরি। তো তামিলনাড়ুর হচ্ছে কোভালাম বিচ আর পুডুচেরির হচ্ছে ইডেন বিচ। এই দুটো বিচকে এবার ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন দেওয়া হয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার। এবং তোমাদেরকে বলে দিই যে এখানটায় ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন ইজ এ গ্লোবালি রেকগনাইজড ইকো লেভেল অ্যাকর্ডেড। এটা হচ্ছে মানে কেন দেওয়া হয়, 33টা স্ট্রিনজেন্ট ক্রাইটেরিয়া থাকে। সো দ্যাট ইন দ্য 4 মেজর হেডস এর মধ্যে কি কি রয়েছে, যে এনভায়রনমেন্টাল এডুকেশন এবং ইনফরমেশন দেওয়া হবে। এখানে যে টোটাল মানে 33টা কারণ থাকে যে কারণের মাধ্যমে একটা বিচকে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন দেওয়া হয়, তার মধ্যে ফার্স্টে মেনের মধ্যে সেগুলো বলে যাচ্ছি। সেগুলোর মধ্যে কি আছে, একটা এনভায়রনমেন্ট, একটা যে এনভায়রনমেন্ট এডুকেশন অ্যান্ড ইনফরমেশন। ঠিক, নেক্সট হচ্ছে কি বাদিং ওয়াটার কোয়ালিটি, মানে ওখানে যে স্নানের যোগ্য জল কিরকম রয়েছে। এবং এছাড়াও এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট এবং কনজারভেশনের ওপর যে সেফটি এবং সার্ভিসগুলো রয়েছে সেইগুলোর ওপর লক্ষ্য করেও বিচগুলোকে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন দেওয়া হয়। ঠিক আছে, উই উইল রিমেম্বার দিস থিং। সো ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন ইজ ইম্পর্টেন্ট অন দিস 33 রিজন, 33 ক্রাইটেরিয়া। তার মধ্যে মেইন 4টে আমি এখানে বললাম, যেখানে হচ্ছে এনভায়রনমেন্টাল কনসেন্ট খুব ম্যাটার করে। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 1। নাও নেক্সট কোয়েশ্চেনে যাবো। সিরারাখাং চিলি এবং তামেংলং অরেঞ্জ, এই দুটো জায়গা, চিলি মানে লঙ্কা, যে সিরানখং চিলি বা তামেংলং অরেঞ্জ বা তামেংলং কমলা লেবু, এই দুটো নতুন যে জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস পেয়েছে, জিআই ট্যাগ যুক্ত পণ্য, সেটা কোন স্টেট থেকে পেয়েছে? লাদাখ, আসাম, মণিপুর নাকি অরুণাচল প্রদেশ? তো বেসিক্যালি আমি এখানে একবার বলে দিই যে যে দুটো ফেমাস প্রোডাক্টের কথা বলা হচ্ছে তাদের মধ্যে স্পেশালিটি কি, তাদের হচ্ছে ইউনিক ফ্লেভার বা তার যে যেমন হচ্ছে তার যে স্পেশাল পাওয়া, মানে তাকে যে পাওয়া যায় যে স্টেটের মধ্যে, শুধুমাত্র তার যে প্রাপ্যতা তার অনুযায়ী এই জিআই ট্যাগকে দেওয়া হয়েছে। এবং এই দুটো জিনিস মানে সিরাখোরেং চিলি এবং তামেংলং অরেঞ্জ, এই দুটো হচ্ছে কোথাকার? না তো মণিপুর। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন হেয়ার। এবং এর যদি আমরা ডিটেলসে যাই, এটা বাদেও হাতেই চিলি আছে। হাতেই চিলি দিস ইজ এ অ্যান্টি অক্সিডেন্ট এবং এটার মধ্যে একটা কি, এটার কি ভিটামিন সি লেভেল খুব হাই হয়।
সিরাংখোইং চেলি বা হাতি ছেলি, দ্যাট ইজ দ্য ভিটামিন সি এখানে অনেক বেশি থাকে। এবং তামেংলং যে ম্যান্ডারিং অরেঞ্জ, যে তামেংলং যে এর যে কমলা লেবুর যে স্পেশালিটি, সেটা হচ্ছে মানে বেশ সাইজে বড়, প্রায় 232.76 গ্রাম, এতটা মানে বড় সাইজের হয় অ্যাভারেজ সাইজে। এবং এটা একটা ইউনিক সুইট অ্যান্ড শাওয়ার ফ্লেভার আছে, এবং এটা একটা এর যে জুস কন্টেন্ট রয়েছে তামেংলং অরেঞ্জ, তার জুস কন্টেন্টটা অনেক বেশি, প্রায় 45%, which is rich in ascorbic acid also. And এর সাথে একটা ছোট্ট তথ্য দিয়ে দিই তোমাদের, যদি মনে করার যত থাকে, যে মণিপুরের মেইন চিফ, হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ মণিপুর, দ্যাটস এন বীরেন সিং। তোমরা জানো নতুন অ্যাপয়েন্টমেন্টের মধ্যে এটা একটি ইম্পর্টেন্ট। সো দ্য নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জাতীয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার 2020 দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? সো বেসিক্যালি দিস ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড 2020 কাকে দেওয়া হয়েছে? আনন্দ কুমার, শৈলেন্দ্র সিং, আলেকজান্ডার পিয়েত্রো, এসবি সরস্বতী। তো বিফোর টেলিং অল দিস মানে অপশনগুলো সম্পর্কে ডিটেলসে বলার আগে তোমাদেরকে মনে করিয়ে দিই যে হোয়াট ইজ ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড। তোমরা জানো ফ্লোরেন্স নাইটেঙ্গেলের স্টোরি আমরা প্রত্যেকেই জানি, আমরা এইভাবেই মনে রাখবো। ফ্লোরেন্স নাইটেঙ্গেল একজন কে ছিলেন? নার্স ছিলেন। এবং তিনি কি করেছিলেন, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন প্রচুর পরিমাণে যারা যুদ্ধের ভিকটিমসরা, তাদেরকে তিনি দারুণভাবে শুশ্রূষা করেছিলেন। এবং ফ্লোরেন্স নাইটেঙ্গেল ওয়াজ সো মাচ ইম্পর্টেন্ট, কারণ তিনি রাতভর জেগে জেগে তিনি যারা অসুস্থ মুমূর্ষু রোগীরা ছিল তাদের শুশ্রূষা দিতেন। এবং বেসিক্যালি এখানটায় হচ্ছে এইটাও কেন দেওয়া হয়, তার মানে ফর দ্য নার্সিয়ান অ্যাওয়ার্ড, নার্সিয়ান অ্যাচিভমেন্ট, মানে অ্যাকচুয়ালি দিস ইজ ইন এ হেলথ ক্যাটাগরিতে এই অনারটা দেওয়া হয়। এবং এই বছর কাকে দেওয়া হয়েছে কোয়েশ্চেন এখানে। প্রথমে আমরা দেখবো আনন্দ কুমার। বেসিক্যালি আনন্দ কুমার ইজ ইন দ্য নিউজ অলসো। আনন্দ কুমার কে একজন হচ্ছে, তিনি ম্যাথামেটিশিয়ান, স্বামী ব্রহ্মানন্দ অ্যাওয়ার্ড, ম্যাথামেটিশিয়ান, এবং তিনি কি স্বামী ব্রহ্মানন্দ অ্যাওয়ার্ড পেয়েছেন 2021 স্বামী ব্রহ্মানন্দ অ্যাওয়ার্ড পেয়েছেন। কেন? বিকজ অফ হিজ সুপার 30। তোমাদের নিশ্চয়ই মনে আছে সুপার 30 মুভির কথা, যেটা একজনের জীবনের ওপর করে ঋতিক রোশন দ্বারা চলচ্চিত্রায়িত করা হয়েছিল। অ্যান্ড হু ওয়াজ দ্য পার্সন? ইজ নেম ইজ আনন্দ কুমার। ঠিক আনন্দ কুমারের নাম দিয়ে তৈরি হয়েছে, এবং তাকে স্বামী ব্রহ্মানন্দ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বিকজ অফ হিজ কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ দ্য এডুকেশন। এবং এছাড়াও তিনি, আমরা জানি সুপার 30-র মাধ্যমে কি, যারা আইআইটিতে মানে আইআইটিতে যারা আন্ডার প্রিভিলেজ যারা স্টুডেন্ট, যাদের পয়সা বা সেরকম সুযোগ সুবিধা নেই, তাদেরকে আইআইটি এন্ট্রান্স এক্সামিনেশনে পাস করাতে তিনি সাহায্য করেন। নেক্সট অপশন হচ্ছে শৈলেন্দ্র সিং। শৈলেন্দ্র সিং যদি কথা বলি, হি ইজ এ ইন্ডিয়ান বায়োলজিস্ট। He is an Indian biologist. এবং তিনি বেহালা টার্টল কনজারভেশন অ্যাওয়ার্ড পেয়েছেন। কেন? বিকজ হি হ্যাজ ওয়ার্কড অন ক্রিটিক্যালি endangered turtle conservation species back from the brink of extinction. And Alexander Pietroর কথা যদি মনে করি, তো he is the Mexican photographer. He is not Indian. He is the Mexican photographer who is the winner of Bird Photographer of the Year. He is the winner of Bird Photographer of the Year 2021, which has been given by the India thing. So that he is the Bird Photographer of the Year, BPOTY. And the right option here, that K Florence Nightingale Award person, the right answer is Brigadier S.B. Saraswati, the Deputy Director General of the Military Nursing Service. ঠিক আছে, ব্রিগেডিয়ার এস.বি. Saraswati, she has got that Deputy Director General of Military Nursing Service. She has been honored by the Florence Nightingale Award. নাও নেক্সট কোয়েশ্চেনে যাব। নিম্নলিখিত কোন রাজ্য পিএম কুসুমের অধীনে অফ গ্রিড সৌর পাম্প স্থাপনের ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করেছে? নিচের মধ্যে কারা? বিহার, হরিয়ানা, পাঞ্জাব না পশ্চিমবঙ্গ? লেট মি টেল দ্য সেম কোয়েশ্চেন ইন ইংলিশ। Which of the following state has achieved the top position in the installation of off-grid solar pump under PM Kusum? PM Kusum-এর আন্ডারে, PM Kusum-এর জানি PM Kusum is totally central sponsored scheme, তাই তো? Centrally sponsored.
সেন্ট্রালি স্পন্সর স্কিম অ্যান্ড দ্যাট হ্যাজ বিন লঞ্চ ইন 2019। তো এবং এর মাধ্যমে কি, এই স্কিমের মাধ্যমে কি যারা ফার্মার তারা 40% পাম্প কস্ট তাদেরকে বেয়ার করতে হয়, বাকিটা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট সাবসিডাইজ করে বাকি যে 60% সেটা দেয়। এবং সেই ক্ষেত্রে সব থেকে বেশি অফ গ্রিড সোলার পাম্প কোথায় তৈরি হয়েছে? বিহার, হরিয়ানা, পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল। দ্য রাইট অপশন ইজ অপশন বি, হরিয়ানা। হরিয়ানা গভর্নমেন্টের আন্ডারে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং হরিয়ানা গভর্নমেন্টের আন্ডারে সব থেকে বেশি সংখ্যক সোলার গ্রিড বা সৌর গ্রিড, অফ গ্রিড সোলার পাম্প, সৌর পাম্পের এখানটায় ইনস্টলেশন হয়েছে। অ্যান্ড হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ হরিয়ানা? তোমরা সকলেই জানো নিশ্চয়ই, মনোহর লাল খট্টর। ঠিক। Now we will move towards the next question. MGR রেলওয়ে স্টেশন সম্প্রতি সৌরশক্তি দ্বারা সম্পূর্ণরূপে চালিত হয়েছে, এটা কোথায় অবস্থিত? দেখো, সৌরশক্তি ইজ ওয়ান অফ দ্য আনকনভেনশনাল এনার্জি সিস্টেম এবং সেটা নিয়ে প্রচুর পরিমাণে কাজ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে সেই আগামী দিনে দেখা যাবে, মানে ভাবা যাচ্ছে পুরো ভারতবর্ষতেই সোলার শক্তিকে অনেক বেশি কাজে লাগানোর জন্য। তো কোয়েশ্চেন হচ্ছে, so the question is MGR রেলওয়ে স্টেশন সম্প্রতি সোলার শক্তি দ্বারা সম্পূর্ণভাবে চালিত হয়েছে, এটা কোথায় অবস্থিত? কোচি, দুর্গাপুর, বেঙ্গালুরু না চেন্নাই? MGR railway station have become fully powered by the solar energy recently. Where it is located? Kochi, Durgapur, Bengaluru naki Chennai? So Dr. M.G. Ramachandra Central or Chennai Central Railway Station. So Chennai is the right option, option D. The Chennai station is the center, the Chennai Central Railway Station, that is comes under the South Central Railway. Chennai কোথায় পড়ে? South Central Railway, ঠিক আছে, সাউথ সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে পড়ে। তো দিস স্টেশন হ্যাজ বিকাম দ্য নাও দ্য ফার্স্ট ইন্ডিয়ান রেলওয়ে স্টেশন যেটা কিনা 100% ডে এনার্জিতে চলবে থ্রু দ্য সোলার প্যানেল। তো এমজিআর রেলওয়ে স্টেশন দ্যাট ইজ অ্যাকচুয়ালি লোকেটেড ওয়্যার? দ্য চেন্নাই ইজ দ্য প্লেস। এবং এমজিআর রেলওয়ে স্টেশন কি বলছে যে না, তো পুরো 100% যে সারাদিন যে সোলার এনার্জি আছে তাকে কনজিউম করে চালানো হবে। নেক্সট কোয়েশ্চেনে যাব। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি কোন দেশকে তার নতুন সদস্য হিসেবে অনুমোদন দিয়েছে? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা না বাংলাদেশ? দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি হ্যাজ অ্যাপ্রুভড হুইচ কান্ট্রি অ্যাজ ইটস নিউ মেম্বার? এখানটার মধ্যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক কাকে নিজেদের কান্ট্রির নিউ মেম্বার হিসাবে ডেভেলপমেন্ট ব্যাংক সুবিধা দিয়েছে? নেপাল, ভুটান নাকি শ্রীলঙ্কা না বাংলাদেশ? তো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক দ্যাট ইজ বিন এস্টাবলিশড বাই হুম? ব্রিক্স, রাইট? তোমরা জানো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এন্ড সাউথ আফ্রিকা। দিস ব্রিক্স কান্ট্রি দে হ্যাজ অ্যাকচুয়ালি মেড দিস এনডিবি এবং এটা কোথায় স্থাপিত করা হচ্ছে? দ্যাট ইজ ইন বাংলাদেশ। দ্য রাইট অপশন ইজ অপশন ডি, বাংলাদেশ। ইট ইজ নাও অ্যাপ্রুভড বাই দ্য ইউনাইটেড আরব এমিরেটস, উরুগুয়ে অ্যান্ড বাংলাদেশ অ্যাজ দ্য ফার্স্ট মেম্বার কান্ট্রিজ। ঠিক আছে, এবং এর যে মেম্বারশিপ সেটা এক্সপ্যান্ডেশনের কথা বলা হচ্ছে 2020 থেকে শুরু হয়েছে। গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্ট 2021 এর নিম্নলিখিত কোন শহর শীর্ষে রয়েছে? Which of the following cities has topped the global startup ecosystem report 2021? নিচের মধ্যে গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্টের কোন শহর সব থেকে হাই? দিল্লি, জামশেদপুর, কলকাতা নাকি সিলিকন ভ্যালি? দিল্লি, জামশেদপুর, কলকাতা নাকি সিলিকন ভ্যালি? সো বেসিক্যালি এই যে গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম দ্যাট হ্যাজ বিন কগনিজেন্স ইন ব্যাঙ্গালোর। ঠিক আছে, ব্যাঙ্গালোর। এবং ব্যাঙ্গালোরের কোথায়? দ্য অপশন ইজ অপশন ডি, সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালির কথা এই জন্য বলছে বিকজ দিস গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্ট দ্যাট হ্যাজ বিন রোজড উইথ দ্য 3 spot to be ranked 23rd in the annual analysis of the world most favorable ecosystem, যাতে কিনা এবং সেই তাতে কি বলা হয়েছে যে এই যে পুরো পৃথিবীর জুড়ে সব থেকে বেশি ফেভারেবল ইকোসিস্টেম শুধু সিলিকন ভ্যালিতে রয়েছে। শুধু তার সাথে কি এতে একটি গ্লোবালি সাকসেসফুল স্টার্টআপ করারও ব্যবস্থা করা যেতে পারে বলে বলা হয়েছে। সো দ্য রাইট অপশন ইজ অপশন ডি। নাও নেক্সট কোয়েশ্চেন। বিশ্ব বৌদ্ধিক সংস্থা WIPO দ্বারা প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2011 র্যাঙ্কিং এ ভারতের র্যাঙ্ক কত?
What is the India's rank in the Global Innovation Index 2021 ranking published by World Intellectual Property Organization WIPO? ঠিক আছে, WIPO অনুযায়ী কি 44তম, 45তম, 46তম, 47তম? তো ইন্ডিয়ার ক্ষেত্রে যখন টোটাল ইকোসিস্টেম পারফরমেন্স দেখা হয়েছে, টোটাল ইনোভেশন ইন্ডেক্সের হিসেবে যখন ইকোসিস্টেম পারফরমেন্স দেখা গেছে, তখন 132 ইকোনমিক্স অ্যান্ড দ্য ট্র্যাকস মোর রিসেন্ট গ্লোবাল ইনোভেশন ট্রেন্ডস। তো সেইটার অনুযায়ী ইন্ডিয়ার যে লাস্ট যে গ্লোবাল ইকোনমিক ইনোভেশন ইন্ডেক্স ছিল 2020-তে, সেই 20-তে তার র্যাঙ্কিং কত ছিল? 48। কিন্তু এই বছর 2021-এ যখন করা হয়েছে, তখন মানে আন্ডার দ্য লোয়ার মিডল ইনকাম ক্যাটাগরি গ্রুপ, ইন্ডিয়া has been ranked as the second in 2021, আর টোটাল কান্ট্রি হিসেবে ইট হ্যাজ বিন র্যাঙ্কড 46। ঠিক আছে, দুটো স্থান এটা এগিয়ে গেছে ইন্ডিয়া। তো এই GII এর ক্ষেত্রে দ্যাট দ্য রাইট অপশন ইজ দ্য অপশন সি 46, এবং GII এর ক্ষেত্রে কি না, তো দ্য সেকেন্ড it has been tracked under the 46th place in the global innovation index. নেক্সট কোয়েশ্চেনে যাব। গ্লোবাল ট্রেড আউটলুক রিপোর্ট নিম্নলিখিত কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়? দিস ইজ আ ভেরি ট্রিকি কোয়েশ্চেন। এই ডেটাগুলোকে মনে রাখার ছাড়া আমাদের কোনো অপশন নেই, তো এগুলোর জন্য একটু আমাদের ডিটেলসে দেখতে হয় যে বিশ্ব ব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, নাকি আন্তর্জাতিক বাণিজ্য বিভাগ, যুক্তরাষ্ট্র। So basically the question is the global trade outlook report is released by which of the following organization? Global trade outlook report that is released by which organization? Option A হবে এখানটায় World Bank, নাকি World Trade Organization, International Monetary Fund, নাকি Department of International Trade and United Kingdom. So আমরা জানি basically India would become the world third largest importer by 2050. 2050-এর মধ্যে ইন্ডিয়া ইজ গোয়িং টু বি দ্য থার্ড লার্জেস্ট ইম্পোর্টার, এবং তার সাথে কি উইথ দ্য শেয়ার অফ 5.9% অফ গ্লোবাল ইম্পোর্টস, and right behind China and US according to the latest global trade outlook, and that has been decided by the Department of International Trade, which is United Kingdom. Option D is the correct option. এটা D হবে, ঠিক আছে, অপশন D is the correct option. নেক্সট কোয়েশ্চেনে যাব। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল T20 বিশ্বকাপের সঙ্গীত চালু করেছে, গানটি কার দ্বারা রচিত? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল লঞ্চেস দ্য T20 ওয়ার্ল্ড কাপ অ্যান্থেম। দ্য সং ইজ কম্পোজড বাই হুম? কে এই গানটি চালু করেছে? বিশাল শেখর, শঙ্কর এহসান লয়, নাকি প্রীতম চক্রবর্তী, অমিত ত্রিবেদী? So the right option is here, option D, Amit Trivedi. Very straight question. All the name is related to the Bollywood film industry, and they are very renowned music director. Everyone is very renowned music director. নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন কি আছে? টোকিওতে 2020 গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক্সে ভারতের র্যাঙ্ক কত হয়েছে? হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাট দ্য 2020 সামার প্যারা অলিম্পিক ইন টোকিও? 40, 24, 43, 38. So the right option is 24. Option B is the right option. তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি যে ক্যাম্পেইন করেছিল 2020-তে উইথ অল টাইম হাই র্যাঙ্ক অফ 19th মেডেল পেয়েছে প্যারা অলিম্পিকের ক্ষেত্রে। ঠিক আছে, প্যারা অলিম্পিকের ক্ষেত্রে 19th মেডেল পেয়েছে, which has 5 gold, 8 silver আর 6টা ব্রোঞ্জ। So this is the best medal tally for India for the single edition of the Paralympic Games, and India placed 24th number. India total ranking কত? 24তম out of 162 countries. How many countries were there taken part or participations in the Paralympic of 2020 summer Paralympics? The right option is 162টা country. 162টা countryর মধ্যে কে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? 24তম। এবং ইন্ডিয়ার যে ফ্ল্যাগ বেয়ারার ছিল এই ক্ষেত্রে প্যারা অলিম্পিকের ক্ষেত্রে, হু ইজ দ্য প্যারা অলিম্পিকের ফ্ল্যাগ বেয়ারার, জ্যাভেলিন থ্রোয়ার টেক চাঁদ ওয়াজ দ্য ফ্ল্যাগ বেয়ারার, এবং কি শুটার অবনী লেখারা সেও ছিল। তিনি ছিলেন ইন্ডিয়ার ফ্ল্যাগ বেয়ারার ইন দ্য ক্লোজিং সেরেমনি। তো প্যারা অলিম্পিকে ইন্ডিয়ার ক্ষেত্রে যখন এটা ওপেনিং সেরেমনি ছিল তখন কে ছিল? টেক চাঁদ, আর তারপরে হচ্ছে অবনী লেখারা।
এবং 2020 ক্ষেত্রে যে টোটাল রেজাল্ট নিয়েছে, ইন্ডিয়া হ্যাজ বিন গিভেন দ্য বেস্টেস্ট পারফরমেন্স টু উইথ, এবং মানে এতদিন ধরে ইন্ডিয়া হ্যাজ ওন টোটাল 12খানা প্যারাঅলিম্পিক মেডেল। এবং তার সাথেও যদি মানে প্রথম যখন প্যারাঅলিম্পিকে ইন্ডিয়া যায়, দ্যাট ইজ ইন 1968 থেকে টিল 2016 কি ছিল, রিও অলিম্পিক ছিল, তাই তো? রিও অলিম্পিকে ছিল ইন্ডিয়ান, দ্যাট ওয়াজ দ্য টাইম। এবং এই সময় এবং এই টাইম, পুরো টাইমের মধ্যে টোটাল 12টা মাত্র মেডেল জিতেছে, মানে 1968 থেকে এই টাইমের পুরোর মধ্যে টোটাল 12টা মেডেল জিতেছে, যেখানটায় 2020-তে 19টা মেডেল একা ইন্ডিয়া জিতে এসছে, ঠিক আছে? এবং করদে কামাল তু এই গানটাই ছিল এদের হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে থিম সং ইন দ্য প্যারাঅলিম্পিক। Divyang cricket player from Lucknow, Sanjeev Singh, he was the composer and the singer. আর যদি কিছু জিনিস মনে করি যে টোকিও প্যারাঅলিম্পিক এটা ছিল 16তম প্যারাঅলিম্পিক। দেখো প্যারাঅলিম্পিকের সমস্ত ডিটেলসটা দিয়ে দিচ্ছি, যদি কোনো প্রশ্ন থাকে তা ডেফিনেটলি তোমাদের সেগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এবং ইন্ডিয়া বাদ দিলেও যদি টিম চায়না, হু হ্যাজ বিন টপড ইন দ্য ফাইনাল মেডেল ট্যালি টোকিও প্যারাঅলিম্পিক গেমসে, এবং টোটাল 207টা মেডেল জিতেছে। ইউনাইটেড কিংডম তারপরে আছে, এবং 5th কনসিকিউটিভ টাইম চায়না প্যারাঅলিম্পিক গেমে কিন্তু সব থেকে হাইয়েস্ট রেজাল্ট দেখিয়েছে। And the closing ceremony was entitled The Harmonious Cacophony and involved both able-bodied actors and others with disabilities. And the theme was described by organizer as a world inspired by the Paralympic one where differences shine. So কমেন্টে আমাকে জানিও যে why প্যারাঅলিম্পিক, মানে দেখো আমরা অলিম্পিক নিয়ে যত মাথা ব্যথা হয়, প্যারাঅলিম্পিক এত ভালো রেজাল্ট হওয়া সত্ত্বেও কিন্তু এত বেশি ট্রেন্ডিং হয়নি, ঠিক আছে? সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ডেফিনেটলি লেট মি নো। অ্যান্ড 2021 সালে সেপ্টেম্বরে কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের কোন সংস্করণ শুরু হয়েছিল? 2021-এ যে ডুরান্ড কাপ শুরু হয়েছে ওয়্যার অ্যাট দ্য যুব ভারতী ক্রীড়াঙ্গন, বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন কলকাতাতে কততম শুরু হয়েছে? 100তম, 125তম, 130তম না 140তম? দ্য রাইট অপশন ইজ অপশন সি, 130তম সংস্করণ শুরু হয়েছে ডুরান্ড কাপের ক্ষেত্রে। 130তম ডুরান্ড কাপ, যেটা হচ্ছে কবে থেকে শুরু হয়েছে? 5th সেপ্টেম্বর 2021-এ শুরু হয়েছিল কলকাতাতে। Mohammedan Sporting Club started their campaign in the tournament with an emphatic win against the Indian Air Force football team. এবং এছাড়াও বাকি সমস্ত প্রচুর রেজাল্ট পাওয়া গেছে। কলকাতা and Gokulam Kerala emerged as champion. Kolkata will host the tournament till 2025, ঠিক আছে? কলকাতা 2025 অব্দি এই টুর্নামেন্ট কন্টিনিউশনে রাখবে। নেক্সট হচ্ছে নুয়াখাই একটি ফসলের উৎসব, কোন ভারতীয় রাজ্যে স্থানীয় রাজ্য দ্বারা এটি উদযাপিত হয়? আসাম, পশ্চিমবঙ্গ, বিহার না ওড়িশা? নুয়াখাই ইজ এ হারভেস্ট ফেস্টিভ্যাল, মানে ফসল কাটার একটি মানে হচ্ছে ফেস্টিভ্যাল, যেটার পুরো নাম হচ্ছে নুয়াখাই জোয়ার। এবং এটা কোথায় এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয়? আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিহার না ওড়িশা? সো নুয়াখাই জোয়ার, দিস ইজ এ এগ্রিয়ান ফেস্টিভ্যাল, যেরকম বললাম যেটা একটা হারভেস্ট ফেস্টিভ্যাল, ফসল কাটার একটি ফেস্টিভ্যাল। বেসিক্যালি কোথায় দেখা হয়? অপশন ডি, ওড়িশা ইজ দ্য কারেক্ট অপশন। আমাদের পশ্চিমবঙ্গেরই একদম অত্যন্ত কাছের নেইবার একটি স্টেট ওড়িশা, সেখানে। নুয়াখাই ইজ এ ক্রপ ফেস্টিভ্যাল সেলিব্রেটেড বাই দ্য পিপল অফ ওয়েস্টার্ন ওড়িশা। ওড়িশার যে ওয়েস্টার্ন পার্ট, তাদের দ্বারা এটা সেলিব্রেশন বেশি হয়। নুয়া মানে কি? নুয়া কথাটার মানে হচ্ছে, নুয়াটা মানেই হচ্ছে কি নতুন, তাই তো? নুয়া মানে নতুন, আর খাই মানে কি? খাই মানে খানা, তাই তো? মানে খাদ্য, ঠিক আছে? নোয়া খাদ্য, নতুন খাদ্য, এটাতেই বোঝে। নোয়াখাই is the harvest festival. So the festival of Noakhai is a festival of celebrated the newly harvested food by the farmers. Next question হচ্ছে ভারতীয় সেনাবাহিনী 26 থেকে 29 সেপ্টেম্বর, এখানটায় হচ্ছে অনেক লাইনটা বাদ গেছে, দ্যাট আই এম টেলিং ইউ। ইন্ডিয়ান আর্মি উইল অর্গানাইজ বিজয় সাংস্কৃতিক মহোৎসব 26 থেকে 29 সেপ্টেম্বর, কোথায় এটা পালন করা হবে? ইন্ডিয়ান আর্মির যে বিজয় সাংস্কৃতিক মহোৎসব, সেটা কোথায় পালন করা হবে? দার্জিলিং, কলকাতা, দেরাদুন না লে? কোথায় পালন করা হয়েছে অলরেডি? দ্য রাইট আনসার ইজ অপশন বি, কলকাতা। সো কলকাতাতে কি ইন্ডিয়ান আর্মি যেটা বিজয়া সাংস্কৃতিক মহোৎসব পালন করছে। মহোৎসব কেন করা হচ্ছে? বিকজ অফ দ্য গোল্ডেন জুবিলি। এই বিজয়ের সাংস্কৃতিক মহোৎসব কেন হচ্ছে? কারণ দ্য গোল্ডেন জুবিলি
of India and Pakistan were 1971. ঠিক আছে? So this is the reason the Abhijoy সাংস্কৃতিক মহোৎসব পালন করা হয়েছে। So this is the last question of today. খাদি ও গ্রাম শিল্প কমিশন KVIC কোন জেলায় প্রথম তুষার সিল্ক সুতো উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে? খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন হ্যাজ সেট আপ দ্য ফার্স্ট এভার তুষার সিল্ক, তসর যে সিল্ক বলা হয়, তসর সিল্ক সেটা কোথায় প্রোডাকশন তৈরি করেছে? বাঁকুড়া, পুরুলিয়া, কটক না গঞ্জাম? তো বেসিক্যালি এর একটা নাম আছে, এটা হচ্ছে, এর নামই হচ্ছে খাদি এবং ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। যেটা এটা বলা হয় সেটার নাম হচ্ছে মানে চৌদার বলে একটি জায়গা আছে যেটা হচ্ছে কটকে অবস্থিত। ঠিক আছে, অপশন হচ্ছে সি, অপশন ইজ রাইট, কটকে অবস্থিত। তসর ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিল্ক, বেসিক্যালি বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলো তসর সিল্কের জন্য অত্যন্ত বিখ্যাত। তসর সিল্ক ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিল্ক কোম্পানিজ, যেগুলো 75% টোটাল খাদি ফ্যাব্রিক প্রোডাকশন সেটা কোথা থেকে পায়? ওড়িশা থেকে পায়। এবং বাকি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাঁকুড়া এবং পুরুলিয়া অত্যন্ত একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে এর ক্ষেত্রে। And 75% of total khadi fabric production of Orissa is come from this Katak. ঠিক আছে, কটক থেকে আসে এবং খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন থেকে এটা আসে। সো দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ দ্য ক্লাস ফর টুডে। আই এম pretty sure this was very important for you. We will see you very soon with a different part of September part 2 of West Bengal কে নজরে রেখে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামিনেশন গুলোকে নজরে রেখে। এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে ক্লাস সম্পর্কে, ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট অন এনি অফ দিস নাম্বার। We are there to entertain you always, to always answer you all the queries. Bye bye, take care. তোমাদের সাথে আবার দেখা হবে। পড়াশোনা ঠিকঠাক করো। বাই, থ্যাংক ইউ।